আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। আর শুরুতেই জানাবো শিরোনাম। ফ্লাইট থেকে 10 কোটি টাকার স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, ক্ষুব্ধ কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর। বিমান জব্দ করে যদি আমরা ক্রু সহ সব ক্রু অ্যারেস্ট করতে পারতাম তাহলে মনে হয় সেটা মনে হয় ভালোই হতো। রাজধানীর পল্লবী থেকে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন 3 কলেজ ছাত্রী। ছদ্মবেশে কক্সবাজার সহ বিভিন্ন জায়গা ঘোরেন তারা, জানালো র্যাব। জনগণের সেবক হয়ে কাজ করতে আইন ও প্রশাসন কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ। সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত। সামর্থ্যের সবটা দিয়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রত্যয় নবনির্বাচিতদের। লঙ্গার ভার্সন ক্রিকেট নিয়ে কাজ করার আমার একটু ইচ্ছা আছে। বাংলাদেশের ক্রিকেটের আরেকটা লেভেলে যাওয়ার সময়, তো সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আউট অফ দ্য বক্স কাজ করতে হবে। জন্ম মৃত্যু নিবন্ধনে অনিয়ম ও জনভোগান্তির দায় নিতে চান না সিটি মেয়ররা। ত্রুটির কারণে সফটওয়্যারের সুবিধা মেলে না সবসময়। বিদেশি চ্যানেলগুলো ক্লিন ফিড পাঠাবে, কেবল অপারেটরদের বরাতে জানালেন তথ্যমন্ত্রী। নিবন্ধন ছাড়া চলবে না আইপিটিভি। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। সুন্দর পৃথিবীর জন্য মণ্ডপে মণ্ডপে প্রার্থনা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মুনাফার জন্য সমাজে বিভাজন ছড়ানো বা শিশুদের টোপ দিতেও দ্বিধা করে না ফেসবুক। মার্কিন কংগ্রেসের শুনানিতে ভয়াবহ অভিযোগ সাবেক কর্মীর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ফ্লাইট থেকে 120টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে অসহযোগিতার অভিযোগ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মহাপরিচালক ডক্টর আব্দুল রৌফ জানান, স্বর্ণ উদ্ধারের ঘটনায় আইনে থাকলেও বিমান জব্দ বা মামলায় ক্রুদের আসামি করা হয়নি। তবে এমনটা করতে পারলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 5 অক্টোবর বিকাল 4:15টার ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর সেখানে তল্লাশি চালায় কাস্টমস। ওয়াশরুমের টিস্যু রাখার চেম্বারের নিচে স্কচ টেপে মোড়ানো 6টি বান্ডিল উদ্ধার করেন গোয়েন্দারা। পরে সেগুলো বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে খুললে 120টি স্বর্ণ বার পাওয়া যায়, যার বাজার মূল্য 9,74,00,000 টাকা। বিমানের ভেতরে ক্রুদের সহযোগিতা ছাড়া এইভাবে স্বর্ণ রাখা সম্ভব নয় বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। তবে মামলায় তাদের কাউকে অভিযুক্ত করা হয়নি। বিমান জব্দ করে যদি আমরা ক্রু সহ সব ক্রু অ্যারেস্ট করতে পারতাম তাহলে মনে হয় সেটা মনে হয় ভালোই হতো। ফ্লাইটে উঠে কেউ এগুলো এখানে রাখে না, এগুলো রাখছে প্যাসেঞ্জার ওঠার আগে, অনেক আগে। কাকরাইলের কার্যালয়ে স্বর্ণ উদ্ধারের ঘটনায় সংবাদ সম্মেলনে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক তল্লাশি অভিযানে বিমান বাংলাদেশের অসহযোগিতার অভিযোগ করেন। আমরা বিমান কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। তারা বলে টেকনিশিয়ান নাই, চিঠি লিখতে হবে, আমাদেরকে চিঠি লেখেন। তো এই সমস্ত তো করতে গেলে তো দিনের পর দিন লেগে যাবে। খুব ভালো সহযোগিতা বিমান কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছি বলে আমি আপনাদেরকে বলতে পারবো না। স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানটি জব্দ করা না হলেও তদন্ত পর্যায়ে তা করা হতে পারে বলেও জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। এগুলো গোপন করার কোনো স্কোপ নেই, বিমানও গোপন করতে পারে না, এগুলো মাল্টিপল প্লেসে সমস্ত ইনফরমেশন থাকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী পল্লবী থেকে নিখোঁজ 3 কলেজ ছাত্রীর সন্ধান মিলেছে। জাপানে উচ্চশিক্ষায় প্রলোভনে তারা স্বেচ্ছায় বাসা ছাড়েন বলে জানিয়েছে র্যাব। 1 থেকে 5 অক্টোবর তারা ছদ্মবেশে কক্সবাজারে অবস্থান করে। হাফসা চৌধুরী নামে এক নারীর খপ্পরে পড়েন তারা। টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার হারিয়ে আবার ঢাকায় ফিরলে আবদুল্লাপুর এলাকা থেকে র্যাব 4 তাদের উদ্ধার করে।
গত ৩০ সেপ্টেম্বর মিরপুরের পল্লবীর বাসা থেকে নিখোঁজ হয় ৩ কলেজ ছাত্রী। খুঁজে বের করতে মাঠ নামে আইন শৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছিল কোনো অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে তারা পাচার হয়েছিল কি না। পরিবারের দাবি ছিল তারা স্বর্ণালংকার, জামা কাপড় আর নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এক সপ্তাহের মধ্যে এই ৩ তরুণীকে উদ্ধারে সক্ষম হয় র্যাব। এক ব্রিফিংয়ে তারা জানায় ২ মাস আগে ৩ বান্ধবী তাদের বন্ধু তরিকুলের সাথে দিয়াবাড়ি ঘুরতে যায়। সেখানে হাফসা চৌধুরী নামে এক তরুণীর সাথে পরিচয় হয়। হাফসা তাদের জাপানে উচ্চশিক্ষার প্রলোভন দেখায়। যেহেতু ওদের বয়স এক একজনের 14-15, তো এই বয়সে এইভাবে যাওয়ার কথা না। সার্টিফিকেট নিয়ে গেছে এবং জাপান যাবে এরকম একটা কথাও আসতেছে। তরিকুল্লাহকে ধরে নেওয়ার পরে বলতেছে হ্যাঁ ওরা আমাকে বলছে জাপান যাবে। তাদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে যে খুব অভিজ্ঞ। তার কারণ হচ্ছে ট্রেস যাতে না করা যায় তার জন্য তারা এখান থেকে রওনা হওয়ার আগেই মোবাইল ফোন এবং সিম ভেঙে ফেলতে বলছে। ৩০ সেপ্টেম্বর সকাল ৯:৩০টায় তারা রিকশা করে গাবতলী যায়। হাফসার পরামর্শে সবাই নিজ নিজ ইমেইল, ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ও মোবাইল রেখে দেয়। এরপর নৌকায় আমিনবাজার যায় তারা। পরে গাড়ি বদল করে সিএনজি অটোরিকশা করে ৩ বান্ধবীকে কমলাপুর যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ট্রেন না পেয়ে চট্টগ্রামের পরিবর্তে তারা কুমিল্লা যায়। ছদ্মবেশের জন্য চুল কেটে পোশাক পাল্টে নেয়। পরে বাসে কক্সবাজার যায় তারা। শফিক এবং আসিফ নামে 2 জন তাদের কাছে থাকা যে স্বর্ণ এবং কিছু নগদ টাকা এগুলো ছিনিয়ে নেয় এবং তখন তারা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা হোটেলে ব্যাক করে। পরে ৩ জন বাসে করে রাজধানীর আব্দুল্লাপুর পৌঁছলে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করে র্যাব ৪। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জনগণের সেবক হিসেবে মাঠ পর্যায়ে আইন ও প্রশাসন কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১৯ এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। বলেন, উন্নয়নশীল বাংলাদেশের অগ্রগতি ধরে রাখতে হবে, উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে হবে, মানুষের জন্য নিশ্চিত করতে হবে ন্যায় বিচার। সহকারী কমিশনার উম্মে সালমা নাজনীন এবছর আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে রেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে সনদ ও পদক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সনদ তুলে দেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে। সকালে গণভবন থেকে আইন ও প্রশাসন কর্মকর্তাদের 2টি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য প্রশিক্ষণ সমাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। দেশের একটি মানুষও যাতে গৃহহীন না থাকে, কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে খেয়াল রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাজ করতে হবে। সংবিধানের ২১-২ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। প্রধানমন্ত্রী বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে। বলেন, তথ্য প্রযুক্তির যুগে এখন আরও বেশি কাজ করার সুযোগ আছে, যা আগে ছিল না। এখন পৃথিবীতে হাতের মুঠোয় প্রযুক্তির যুগে পৃথিবীর যে কোনো তথ্য আপনারা পেতে পারেন। স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি কি করণীয় সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। আপনারাও জানতে পারবেন, আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। শেখ হাসিনা বলেন, মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ কাজে লাগাতে হবে। এ বিষয়ে বঙ্গবন্ধুর নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি। জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করবেন। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, কারণ আমি তার ভুক্তভোগী। ভবিষ্যতে আইন ও প্রশাসন কোর্সের মেয়াদ বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। জানান, কক্সবাজারে একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কক্সবাজারে একটা ভালো জায়গা নিয়ে আমরা একটা ভালো একাডেমি গড়ে তুলব। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। জন্ম ও মৃত্যু নিবন্ধনের মূল কাজ রেজিস্ট্রার জেনারেল অফিসের হলেও এক্ষেত্রে অনিয়ম এবং ভোগান্তির দায় জনপ্রতিনিধিদের নিতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকার সিটি মেয়ররা। ভোগান্তি কমাতে নিবন্ধনের সার্বিক দায়িত্ব জনপ্রতিনিধিদের হাতে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তারা। তবে এমন দাবি সরাসরি উত্তর না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, এ বিষয়ে সফটওয়্যারের কার্যক্ষমতা বাড়ানোর কথা। দুপুরে এক সেমিনারে এসব কথা বলেন তারা।
জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বুধবার রাজধানীর গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভা। সভায় অংশ নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাঠ পর্যায়ের চিত্র তুলে ধরেন দায়িত্বপ্রাপ্তরা। সভায় ঢাকা উত্তরের সিটি মেয়র বলেন, দেশের জনসংখ্যার সঠিক চিত্র পাওয়ার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে অনতিবিলম্বে আমাদের সকল কাউন্সিলররা যেন সেই দায়িত্ব নিয়ে মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে আমরা যত তাড়াতাড়ি এই পারমিশনটা পেয়ে যাব, তত তাড়াতাড়ি কিন্তু আমরা জনপ্রতিনিধি হিসাবে এই মৃত্যু সনদ এবং জন্ম সনদ যদি দিতে পারি, তাহলে আমাদের যে টার্গেট 2024 সালের আগে 100% করতে, এটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। আলোচনায় দক্ষিণের মেয়র তাপস বলেন, বর্তমান কার্যক্রমে সফটওয়্যার ব্যবহারের কথা বলা হলেও বিভিন্ন সময় অভিযোগ আসে সফটওয়্যার কাজ না করার। অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার কার্যকর হচ্ছে না, সেটার প্রভাবটা কিন্তু তৃণমূলে গিয়ে পড়ে, মাঠ পর্যায়ে গিয়ে পড়ে। যারা আবেদনকারী তারা ধরে নেয় যে এটার বুঝি কোনো কারসাজি আছে, এটা নিশ্চয়ই কোনো কাউন্সিলর কোনো কারসাজি করছে, অথবা আমাদের দপ্তর থেকে কোনো কারসাজি হচ্ছে, না হলে কেন এটা কার্যকর হচ্ছে না, এটা যদি হয়তোবা কিছু আরও উপরি কিছু দিতে হবে। তবে জনপ্রতিনিধিদের হাতে নিবন্ধন কার্যক্রম তুলে দেবার বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি স্থানীয় সরকার মন্ত্রী। বিভিন্ন জায়গা থেকে নিবন্ধন করতে গিয়ে তারা একটু সমস্যা হচ্ছে, তো এটার পিছনে কারণ ছিল যে নতুন সফটওয়্যার ইনস্টল করা অথবা পুরনো সফটওয়্যারকে একটু আপডেট করা। তবে এখানে আরও যদি কোনো কিছু করার থাকে আমার মনে করা উচিত, কারণ এটাকে গুরুত্বহীন মনে করার কোনো কারণ নাই, এটা দরকার আছে। দেশে থাকা কোনো শরণার্থী যাতে জন্ম নিবন্ধন কার্যক্রমে অংশ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে সকলকে নির্দেশও দেন মন্ত্রী। পৃথিবীর কোথাও নাই, আর আমাদের এখানে থাকার কোনো কারণ নেই। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। অনুমেয় ফলই হলো বিসিবি নির্বাচনে, যেখানে 37-3 ভোটে নাজমুল আবেদিন ফাহিমকে হারালেন খালেদ মাহমুদ সুজন, আর আলোচিত স্বপনের কাছে 7-3 ভোটে হেরেছেন পাইলট। তবে নাজমুল হাসান পাপন সহ ক্লাব কোটায় জয়লাভ প্রত্যাশিত 12 প্রার্থীর। ঢাকা বিভাগ থেকে যথারীতি জিতেছেন নাইমুর রহমান দুর্জয়। যখন ম্যাচে কে জিতবে সেটা অনুমান করা যায়, তখন কি আর রোমাঞ্চ থাকে? সেরকমই বিসিবি নির্বাচন নিয়েও ছিল না কোনো উত্তাপ। তবে বিসিবির বাইরে চত্বর জুড়ে ছিল পুরো জাতীয় নির্বাচনের আমেজ। করোনার ভয়ে 56 ভোটার যখন ডাকযোগে ভোট দিলেও বিসিবিতে হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে 22 গজ যেন রাজনীতির মাঠ। যে খেলায় চমক দিতে পারেননি নাজমুল আবেদিন ফাহিম, শিষ্য সুজন যেখানে পেয়েছেন 37 ভোট, তখন তার ঝুলিতে 3 ভোটের ক্রিকেটীয় লজ্জা। মাঠ আগেই ছেড়ে দেন খালেদ মাসুদ পাইলট। ঘরোয়া আসরের আম্পায়ারিং নিয়ে তুমুল সমালোচিত পরিচালক স্বপন তাকে হারিয়েছেন 7-2 ভোটে। যদিও হয়তো আমি একদিন দুদিন আগেই বুঝতে পারছি যে এটা আমার পক্ষে যাচ্ছে না, বাট আমার কাছে মনে হয়েছে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেই ইলেকশনটা আমার কাছে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমাকে শেষ করা খুব ইম্পর্টেন্ট। তবে ঢাকা বিভাগ থেকে 17টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাইমুর রহমান দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু। এদিকে যা হবার তাই হয়েছে ক্লাব ক্যাটাগরিতে। সর্বোচ্চ 53 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। জয়ীদের তালিকায় আছেন গাজী গোলাম মর্তজা পাপ্পা, ফাহিম সিনহা, মিঠু, ওবেদ নিজাম, মঞ্জু সহ পুরনোরা। নির্বাচন প্রক্রিয়াটা সুষ্ঠু ছিল, এটাতে কোনো সন্দেহ নেই, শান্তিপূর্ণ ছিল, মানুষ ভোট দিয়েছে, এটাই হলো বড় কথা। তবে আমি আরও খুশি হতাম যদি আরও বেশি পার্টিসিপেশন থাকতো নির্বাচনে। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বৃহস্পতিবার নতুন সভাপতি নির্বাচন করবেন 25 পরিচালক। যখন অনেক কিছুই আনুষ্ঠানিকতার ফাইলে বন্দি থাকে তখন দেরি কেন? যখন নির্বাচিত সভাপতি হওয়ার 24 ঘন্টারও বাকি আছে, তার আগে পোস্টারটা ঠিকই লাগানো হয়ে গেছে। তাহলে অমিত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ওয়ানডে এবং টি20-র পর এবার লঙ্গার ভার্সনে ভালো করতে হবে বাংলাদেশকে। তার জন্য প্রয়োজন শক্ত অবকাঠামো, এমনটাই মনে করেন নবনির্বাচিতরা। বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে।
আমরা T20 বা ওয়ানডেতে ভালো করছি, এখন আমাদের টেস্টে ভালো করার সময়, এবং সেটার জন্য স্পেশালি ডোমেস্টিক ফার্স্ট ক্লাস স্ট্রাকচার বা আমাদের গ্রাউন্ড উইকেট এইগুলি নিয়ে আমাদের ডোমেস্টিক আসলে কাজ করতে হবে। পিছিয়ে আছি আমরা একটু লঙ্গার ভার্সন ক্রিকেটে, লোকাল বলেন ইন্টারন্যাশনাল বলেন, সো লঙ্গার ভার্সন ক্রিকেট নিয়ে কাজ করার আমার একটু ইচ্ছা আছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি রুট লেভেল এবং ইউথ ক্রিকেট নিয়ে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করছি। স্টেট অফ দি আর্ট ডিজাইন, আপনার স্বপ্নের ফ্রিজ ওয়ালটন। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সব দলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা বসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্বাচনকালে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচন সংক্রান্ত সব কিছুই তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। বিদেশি চ্যানেলে বাংলাদেশের সম্প্রচারের জন্য বিজ্ঞাপন ছাড়া ক্লিন ফিড পাঠাবে বলে জানিয়েছেন কেবল অপারেটররা। কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এক্ষেত্রে কোনো সময় দেয়া হবে না। দুপুরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে মন্ত্রী জানান, ক্লিন ফিড থাকলেই বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে, এক্ষেত্রে সরকারের কোনো বাধা নেই। মন্ত্রী জানান, তার ভারত সফরে দেশটির তথ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন, ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করবে বাংলাদেশ। মন্ত্রী বলেন, বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল প্রচারের কারণে বছরে 2000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মিডিয়া, চলচ্চিত্র শিল্প ও কলাকুশলীরা। ক্লিন ফিড পাঠানোর দায়িত্ব যেই টেলিভিশন আমাদের দেশে তাদের অনুষ্ঠান সম্প্রচার করতে চায়, প্রথমত দায়িত্ব তো তাদেরই। তারা অন্যান্য দেশে পাঠায়, আমাদের এখানে পাঠাবে না কেন? এখন তারা পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছে। কথা ছিল করোনাকালে সরকারের দেয়া প্রণোদনার টাকা পাবেন, কিন্তু বিধিবাম উল্টো 2.5 কোটি টাকা আত্মসাতের মামলায় কুড়িগ্রামের 5 দিনমজুরের ঠিকানা হয় কারাগারে। অবশেষে হাইকোর্টে জামিন পেয়েছেন সেই 5 দিনমজুর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসের মাস্টার রোল কর্মচারী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর তানভীর ইসলাম স্বপন করোনাকালীন সরকারি প্রণোদনা পাইয়ে দেওয়ার কথা বলে 5 দিনমজুরকে নিয়ে সোনালী ব্যাংকের নাগেশ্বরী শাখায় ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। এর কিছুদিন পরই ওই হিসাবে 2,46,09,960 টাকা জমা হয়, যা ছিল প্রণোদনারই টাকা। পরে অপরিচিত কয়েকজন টাকাগুলো তুলে নিতে আসলে ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হয়। সাহায্য দেওয়ার লোভ দেখাইয়া আমার স্বামী আজ এই চক্রান্তের কারণে জেলে পড়িয়াছে। আমার বেটা, বউ, ভাইস্তে সবাই আমার জেলে পড়িয়েছিল। মানুষে চক্রান্ত করিয়ে এই ফাঁদে ফেলাইছে, আমরা তো বলে বুঝবার পাই নাই। এরা অনেক নিত্যন্ত মানে একবারে দরিদ্র, কামলা খাটা দিনমজুর, যারা একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। ওই ঘটনায় সোনালী ব্যাংকের শ্রীপুর শাখার ব্যবস্থাপক রেজাউল হক মামলা করেন। 5 দিনমজুর সহ শ্রীপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বজলুর রশিদ, হিসাবরক্ষণ অফিসের অডিটর আরিফ রহমান এবং তানভীরুল ইসলাম স্বপনকে আসামি করা হয়। গত 2 জুলাই এই আসামি 5 দিনমজুরকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই লোকেরা এই টাকা সম্পর্কে কোনো ধারণা নাই, টাকা সম্পর্কে তাদের অতীত জানে না, তারা বর্তমানও জানে না, কিছুই জানে না। যা কিছু জানেন তিনি হিসাবরক্ষণ কর্মকর্তা। তারা চেয়েছিল এদের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে তারা নিজেরা বেনিফিট হবে, আর বিনিময়ে এদেরকে 2-5 হাজার টাকা দিবে, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বিধবা ফুলমণি রানী, রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র রায় ও নিখিল চন্দ্র বর্মনকে 1 বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। এখানে যে বিষয়টি আছে যে প্রকৃত অর্থেই তারা নির্দোষ কিনা, তারা ঘটনার শিকার কিনা, সেটি কিন্তু তদন্ত ছাড়া বেরিয়ে আসবে না। তদন্তাধীন অবস্থায় তাদের জামিন হয়েছে। শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তুলেন, কেন মূল হোতাদের না ধরে দরিদ্র দিনমজুরদের গ্রেফতার করা হলো। ইব্রাহিম খলিল, চোমরা নিউজ, ঢাকা। রাশিয়া থেকে শিগগিরই ভ্যাকসিন পাচ্ছে না বাংলাদেশ। টিকা বিষয়ক জাতীয় কমিটির প্রধান ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ
কায়কাউস জানিয়েছেন স্পুটনিক ভির 2 ডোজ আলাদা হওয়ায় এখনও নিশ্চয়তা মেলেনি দ্বিতীয় ডোজের। তাই রাশিয়া থেকে 7 কোটি ডোজ টিকা কেনার বিষয়টি অনিশ্চিত। তবে চীনের সাথে 7.5 কোটি ডোজ ভ্যাকসিনের চুক্তি হওয়ায় এ নিয়ে সংকট হবে না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তার সাথে কথা বলেছেন মাহফুজ মিশু। বছরের শুরুতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভ্যাকসিনের প্রথম বাণিজ্যিক চালান আসে দেশে। 3 কোটি ডোজের চুক্তি হলেও মাত্র 70 লাখ দেওয়ার পর বন্ধ হয়ে যায় সেই টিকা পাওয়া। ফলে প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনিকা নিয়ে দীর্ঘদিন দ্বিতীয়টির অপেক্ষায় ছিলেন দেশের 15 লাখ মানুষ। প্রশ্ন উঠেছিল, টিকার জন্য একক উৎসের উপর কেন নির্ভর করেছিল সরকার? আপনার সামনে যদি দোকান একটাই থাকে তাহলে আপনি কয়টা সোর্সের উপর ডিপেন্ড করবেন? আমাকে বলেন সেই সময় মাল্টিপল সোর্সেস অ্যাভেলেবেল ছিল? চায়না ছিল? নো, চাইনিজ একটা ভ্যাকসিনে অ্যাপ্রুভ ছিল না। হু অ্যাপ্রুভ ছিল না, এমনকি তারা বাজারেও ছাড়েনি। এমনকি আমাদের যে ফাইজার, মডার্না এখনও পর্যন্ত আমাদেরকে কিন্তু দিচ্ছে না। চীনের সাথে প্রথম 1.5 কোটি ও পরে 6 কোটি, মোট 7.5 কোটি টিকা কেনার চুক্তি করেছে স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত ঝামেলা ছাড়া প্রতি মাসে অন্তত 50 লাখ করে তা পাচ্ছে বাংলাদেশ। মুখ্য সচিব বললেন, পাইপলাইনে কোভ্যাক্স সহ অন্যান্য উৎস থেকে দেশের প্রাপ্তবয়স্ক সব মানুষের জন্য টিকা নিশ্চিত করা হয়েছে। 2 দিনে 80 লক্ষ দিয়েছি। আপনারা যদি টিকা পাই তাহলে আগামী 1-2 মাসের ভিতরে আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। একদম 16 কোটি লোক 16 কোটি টিকা পেলে। সেই ফেব্রুয়ারি-মার্চ থেকেই আলোচনায় ছিল রাশিয়ার টিকা স্পুটনিক ভি পাওয়া নিয়ে। বলা হয়েছিল 7 কোটি টিকা কেনা বেচার বিষয়ে নীতিগতভাবে রাজি ঢাকা ও মস্কো, তৈরি হয়েছে চুক্তির কাগজপত্র। তবে এতদিনেও সেই টিকার দেখাই পায়নি বাংলাদেশ। স্পুটনিক ভি প্রথম ডোজ আর সেকেন্ড ডোজ নট দ্য সেম। অতএব আমাকে কিন্তু সেকেন্ড ডোজ এনশিওর করে ফার্স্ট ডোজটা নিতে হবে। আমরা সেজন্য তাদেরকে বলেছি যে তোমাদের যত ডোজ আমরা নিব একসঙ্গে দ্বিতীয় ডোজ দাও। ওরা বলছে না, আমরা একসঙ্গে দিতে পারবো না, পরে দেবো। তো আমরা ঠিক আছে 1 মাস পরে দাও, কিন্তু আমাদেরকে গ্যারান্টি দিতে হবে। তারা কিন্তু সেইটা করে এখনো দেয়নি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার পর রোহিঙ্গা ক্যাম্প ও মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদার করা হচ্ছে। ক্যাম্পে আর অঘটন ঘটতে দিতে চায় না বাংলাদেশ, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের মন্ত্রী জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র বা মাদক যেন না আসে এ ব্যাপারে কড়া নজরদারি রাখা হচ্ছে। এদিকে বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ভাষাঞ্চলে যুক্ত হচ্ছে জাতিসংঘ। শনিবার সকালে চুক্তি হবে UNHCR এর সাথে। কয়েক বছরের মধ্যেই রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। অন্যবারের চেয়ে আক্রান্তের হারও অনেক বেশি, সেই সাথে বাড়ছে জটিলতাও। একটু অসচেতন হলেই মৃত্যু ঝুঁকিতে পড়ছেন রোগীরা। গত 2 বছরে ডেঙ্গু রোধে সরকারি পদক্ষেপের পরও আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ মন্ত্রী। ডেঙ্গু রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। সরকারি তথ্য মতে জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন প্রায় 19,000। বর্তমানে চিকিৎসাধীন 1,000-এর বেশি। ঢাকা বিভাগে 800-র বেশি। এবছর ডেঙ্গুতে মারা গেছেন 71 জন, যার সিংহভাগই 5 থেকে 18 বছর বয়সী। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন 151 জন, ঢাকার বাইরে 46 জন। ডেঙ্গুর এই পরিসংখ্যানই জানান দিচ্ছে কতটা ঝুঁকিতে আছেন নগরবাসী। এবারের পরিস্থিতিকে 2019-এর চেয়েও ভয়াবহ বলছেন চিকিৎসকরা। কারণ নতুন বৈশিষ্ট্যের কারণে জ্বর ভালো হওয়ার পরও নানা জটিলতায় ভুগছেন রোগীরা। একটু অসচেতন হলেই হেমোরোজিক ফিভার বা শক সিনড্রোমে চলে যাচ্ছে শিশুরা। বিগত বছর থেকে এবছর আক্রান্তের সংখ্যা বেশি, যা আরও কম হওয়া উচিত ছিল বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। জনপ্রতিনিধিদের জনগণের জন্য যে অঙ্গীকার, এটা আমি দেখে সত্যিকার অর্থে আমি মুগ্ধ হই। আমাদের এখানে সিচুয়েশনটা এখন এবার 19,133 জন হয়ে গেছে। এখন এই 19,133 জন এবং কিছু লোকের মৃত্যু, এগুলো আমাদেরকে ব্যথিত করেছে। ডেঙ্গু রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা আর সচেতনতার উপর আরও গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ফুলের টব সহ বাসার ভেতরে, চারপাশে অথবা বাইরে জমে থাকা যে পানি আছে সেটি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে। এবং লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
মিরপুর চিড়িয়াখানা রোডের পাশে মাটি খুঁড়তে গিয়ে শক্তিশালী মর্টার শেল পাওয়া গেছে। এটি উদ্ধার করে নিরাপদ স্থানে বিস্ফোরণ ঘটায় র্যাব। ধারণা করা হচ্ছে এটি স্বাধীনতা যুদ্ধের সময়কার। এমন বোমা এই এলাকায় আরও থাকতে পারে। গতকাল বাড়ির কাজে মাটি খুঁড়তে গিয়ে বোমা সদৃশ্য বস্তু দেখেন বাড়ির মালিক। রাজধানীর দিয়াবাড়িতে শক্তিশালী বোমা মর্টার শেলের বিস্ফোরণ। বুধবার দুপুরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এটির বিস্ফোরণ ঘটায়। চিড়িয়াখানা রোডের পাশে ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেলটি পাওয়া যায়। পরে পুলিশকে ঘটনাটি জানান বাড়ির মালিক। আমার হাজব্যান্ড সেনাবাহিনীতে চাকরি করে, উনি অবসরপ্রাপ্ত। তো যখন এটা পাওয়া গেছে ওনাকে ফোন দিছি যে এটা কী জিনিস, আমরা তো আর চিনি না। তখন উনি বলছে যে আসলে এটা তোমরা কাছে কেউ যাও না, এটা হয়েছে একটা বোম। সকালে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যাওয়া হয় বিস্ফোরণের জন্য। র্যাবের ধারণা, মুক্তিযুদ্ধের সময় শেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়েছিল। দুইটা উৎস হতে পারে, হয়তো বা এটা যুদ্ধের সময়ের হতে পারে, অথবা পরবর্তীতে কেউ এটা সংগ্রহ করে এখানে মাটির নিচে পুঁতেও রাখতে পারে। আর কোথায় তৈরি, এটা যেহেতু মার্কিংগুলো দেখা যাচ্ছে না, এই জন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা কোথায় তৈরি। চিড়িয়াখানা ও এর আশপাশে এমন আরও বোমা থাকতে পারে বলে ধারণা করছেন র্যাবের এই কর্মকর্তা। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মহালয়ার আনুষ্ঠানিকতায় দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু। চণ্ডীপাঠ সহ ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়ার দিনেই দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবী পক্ষের দিকে শুরু হয় যাত্রা। 6 দিন পর 11 অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনকেই বলা হয় মহালয়া। সুরের মূর্ছনা, তর্পণ আর আরাধনায় সূচনা দেবী পক্ষের। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহালয়ার দিনেই তিনি দায়িত্ব পান মহিষাসুর বধের। মহালয়াকে ঘিরে ভোর থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডীপাঠ, স্তুতি গান আর নাচের তালে বিমোহিত সকলে। এতে অন্যান্যের মধ্যে সস্ত্রীক অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারও। Puja celebrations will be safe, inclusive, and that everybody will be able to enjoy the festive season in happiness, health and safety. এছাড়াও রাজধানীর রমনা কালী মন্দির, বনানী পূজা মণ্ডপ সহ অন্যান্য স্থানেও ছিল বিশেষ আয়োজন। সবার কণ্ঠে ছিল সুন্দর ও সুস্থ পৃথিবীর প্রত্যাশা। এই 7 দিন আমরা আজকে আনন্দ উৎসবে, তারপরে ষষ্ঠী, বোধন। মা দুর্গাকে ধারণ করা একমাত্র নারীরই সাজে। প্রার্থনা করেছি যেন পৃথিবীর সবাই সুখে শান্তিতে থাকুক। সবার সাম্প্রদায়িক বন্ধন প্রীতির মাধ্যমে দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে। এটি আজকে শুভ মহালয়ার লগ্নে আমার প্রার্থনা। করোনা মহামারীর বিধিনিষেধ এবার কিছুটা শিথিল করা হয়েছে, তবে সচেতনতার সাথে উৎসবে অংশ নেওয়ার আহ্বান আয়োজকদের। আমরা প্রার্থনা করছি করোনা সুরকে বধ করবেন মা দুর্গা। উৎসবের মাত্রাটা এবার একটু খানিকটা অ্যাড হবে, যেমন মেলা টেলা ইত্যাদি ইত্যাদি, এগুলো ছোট আকারে সীমিত আকারে বসতে পারে। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই মহালয়া। এবছর দেবী দুর্গা মর্তে আসছেন ঘোড়ায় চড়ে, কৈলাসে ফিরবেন দোলায়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এবছর রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন 2 বিজ্ঞানী। তারা হলেন জার্মানির বেনিয়ামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। মলিকিউলস নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য তাদের সম্মাননায় ভূষিত করা হলো। বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই 2 নোবেল জয়ীর নাম ঘোষণা করে। 2 বিজ্ঞানী মলিকিউলের গঠন এবং এই সংশ্লিষ্ট অসম রাসায়নিক বিক্রিয়া নিয়ে গবেষণা করেন। ফলে কিভাবে ক্ষুদ্র মলিকিউল বৃহৎ আকারে মলিকিউলসে কাজ করতে পারে, গবেষণার ফলাফলে তাই উঠে আসে। ঔষধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচিত হলো এর মাধ্যমে। এই গবেষণাকে অনন্য এবং মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেয় রয়্যাল সুইডিশ একাডেমি। মুনাফার জন্য ক্রমেই আগ্রাসী হয়ে উঠেছে সামাজিক মাধ্যম ফেসবুক। এমনকি জনপ্রিয়তার স্বার্থে সমাজে বিভাজন ছড়ানো বা গণতান্ত্রিক ব্যবস্থাকে হুমকিতে ফেলতেও পিছু হটেনি তারা। মার্কিন কংগ্রেসের শুনানিতে বিস্ফোরক তথ্য দিয়েছেন ফেসবুকের এই সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তার দাবি, ক্ষতিকর দিকগুলো জানার পরও ফেসবুক ইনস্টাগ্রামকে নিরাপদ করার কোনো উদ্যোগ নেই প্রতিষ্ঠানটির। সার্ভারে বড় ধরনের বিপর্যয় নিয়ে এমনিতেই চাপের মুখে রয়েছে ফেসবুক। নজিরবিহীন বিভ্রাটের পরদিনই মার্কিন কংগ্রেসে গুরুতর অভিযোগের মুখোমুখি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। মঙ্গলবার কংগ্রেসের পূর্ব নির্ধারিত শুনানিতে অংশ নেন ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হগেন। অভিযোগ করেন, উগ্রবাদী বিষয়বস্তু প্রচার, নারীর হেনস্থা কিংবা সহিংস কর্মকাণ্ডে উস্কানিতেও ব্যবহৃত হচ্ছে ফেসবুক। 5 ঘন্টা ফেসবুক বন্ধ ছিল মানে 5 ঘন্টার জন্য হলেও বিভক্তি, অস্থিতিশীলতা, নারী ও কিশোরীদের নিজেদের চেহারা নিয়ে হীনমন্যতা থেকে মুক্ত ছিল বিশ্ব। ফেসবুকের নিজস্ব গবেষণাতেই দেখা গেছে অ্যালগোরিদম ক্ষতিকর সব বিষয় চিহ্নিত করতে পারে না। ফেসবুকের চাকরি ছাড়ার আগে প্রতিষ্ঠানটির অনেক গোপন নথি প্রিন্ট করে আনেন ফ্রান্সিস হগেন। গণমাধ্যমে তা ফাঁস করার পর তাকে শুনানিতে ডাকে কংগ্রেস। হগেন জানান, ব্যবসার স্বার্থে শিশুদের আসক্তি বাড়াচ্ছে ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলো। ফেসবুক জানে টিকে থাকার জন্য নতুন নতুন ব্যবহারকারীকে আকৃষ্ট করতে হবে। সেজন্য ইনস্টাগ্রামের মতো অ্যাপে শিশুদেরও টার্গেট করছে তারা। নিজেদের ভালো মন্দ বোঝার আগে শিশুদের অভ্যস্ত করে তোলে এসব অ্যাপ ব্যবহারে। আসক্তি তৈরি করায় ফেসবুকের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন মার্কিন সিনেটররাও। সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে প্রয়োজনে আইন সংশোধনের পরামর্শ দেন তারা। ফেসবুকের নিজস্ব গবেষণায় ঠিকই ক্ষতিকর বিষয়গুলো চিহ্নিত হয়েছে। তারা জানে কোন বিষয়গুলো সহিংসতা ছড়ায়, তবে ব্যবহারকারীদের কল্যাণকে গুরুত্ব দিচ্ছে না তারা। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নিজের ফেসবুক পেজে বিবৃতিতে জানান, ফেসবুক নিয়ে ভুল ধারণা দেয়া হচ্ছে। ক্ষতিকর কন্টেন্ট সরাতে ব্যাপক গবেষণা কর্ম ও বিনিয়োগের তথ্য তুলে ধরেন তিনি। দাবি করেন, নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের মতো বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেন তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।